আজকের বিষয় সমানতা, যেটাকে ইংরেজিতে বলা হয় আইসোমারিজম। এখন প্রথমে দেখো সমানতা বলতে আমরা কি বুঝি। সমানতা হচ্ছে যদি কোনো যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন হয় তখন তাদেরকে পরস্পরের সমানু বলা হয় এবং এই ধর্মটাকেই বলা হয় সমানতা। এরপরে দেখো জৈব যৌগে আমাদের সমানতা বা আইসোমারিজম খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে প্রথমেই আমরা দেখে নিব সমানতা কত প্রকার এবং সমানতা কাকে বলে সেটা তো বললামই। সমানতা মূলত দুই ধরনের, তার মধ্যে একটা হচ্ছে গাঠনিক সমানতা আর অন্যটা হচ্ছে স্টেরিও সমানতা। তাহলে প্রথমে সমানতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গাঠনিক আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। এখন গাঠনিক সমানতাকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। তার মধ্যে ভাগগুলো কি দেখো, গাঠনিক সমানতা আবার পাঁচটা প্রকারভেদ। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে শিকল বা চেইন সমানতা, শিকল বা চেইন সমানতা। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অবস্থান সমানতা, সেকেন্ড ওয়ান অবস্থান সমানতা। থার্ড ওয়ান যেটা সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা, কার্যকরীমূলক সমানতা। আর ফোর্থ ওয়ান যেটা সেটা হচ্ছে মেটামারিজম, এবং ফিফথ পঞ্চম যেটা সেটা হচ্ছে টটোমারিজম। তাহলে আমরা সমানতাকে গাঠনিক সমানতাকে পাঁচ ভাগে ভাগ করতে পারি: শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম এবং টটোমারিজম। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা এখন ডিটেইলস আলোচনা করব। আবার স্টেরিও সমানতা সেটারও কিন্তু দুইটা প্রকারভেদ আছে। স্টেরিও সমানতা আবার দুই ধরনের, তার মধ্যে একটা হচ্ছে সিস ট্রান্স সমানতা বা এটাকে জ্যামিতিক সমানতা বলা হয়, জ্যামিতিক সমানতা। আর অন্যটা হচ্ছে আলোক সমানতা বা যেটাকে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম। তাহলে দেখো আমাদের স্টেরিও সমানতা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তবে এই জিনিসগুলো আমাদের ধীরে ধীরে কোনটাকে কি সমানতা বলা হয় একদম ডিটেইলস আলোচনা করব আমরা। তাহলে আমরা পাইলাম সমানতা দুই ধরনের, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। তাহলে গাঠনিক সমানতার পাঁচটা প্রকারভেদ: শিকল বা চেইন আইসোমারিজম, অবস্থান বা পজিশনাল আইসোমারিজম, কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, মেটামারিজম এবং টটোমারিজম। আবার স্টেরিও সমানতা দুই ধরনের, একটা সিস ট্রান্স সমানতা বা জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা বা এটাকে আলোক সক্রিয় সমানতা বলা হয়, অথবা ইংরেজিতে সেটাকে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম। তাহলে দেখো আমরা ধীরে ধীরে সবগুলো জিনিসই আলোচনা করব। প্রথমে আসো শিকল সমানতা কি। তো খুব সংক্ষেপে দেখো, আমরা একটা জৈব যৌগ ধরো লিখলাম CH3 CH2 আবার CH2 CH3, কার্বন সিরিয়ালি একটার পর একটা চারটা একক বন্ধনে যুক্ত আছে এবং এই যৌগের নাম হচ্ছে বিউটেন। এবং এই বিউটেনের কার্বনের সংখ্যা 4টা এবং হাইড্রোজেনের সংখ্যা 10টা, C4H10 CnH twice n plus 2। তাহলে এটা হচ্ছে বিউটেন বা এটিকে যে নরমাল বিউটেনও বলা হয়, অর্থাৎ এই বিউটেনের মধ্যে কোনো সাইড চেইন বা পার্শ্ব শিকল নাই। তাহলে এটা হচ্ছে নরমাল বিউটেন বা বিউটেন। কিন্তু এই বিউটেনকে যদি আমি দ্বিতীয় কার্বনে এই CH2 কে একটা হাইড্রোজেন নিয়ে যদি আমি উপরের দিকে তুলে দেই তাহলে সেটা হবে CH3 CH, উপরের দিকে CH3, তারপরে এদিকে আবার CH3। টোটাল কার্বন 1 2 3 4, আর যেটা উপরের দিকে CH3 আসছে প্রত্যেকটা দিকে কিন্তু কার্বনের যোজনী 4, এটা মেইনটেইন করা হয়েছে। এই যৌগ এবং এই যৌগ এটাও কিন্তু C4H10, তার মানে
এটা আণবিক সংকেত C4H10 কিন্তু এই যৌগের নাম এটা কিন্তু আর বিউটেন হবে না, কারণ এটা 1 2 3 তিনটা হচ্ছে সর্বাধিক শীতল 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন। আর দ্বিতীয় কার্বনে যেহেতু একটা মিথাইল মূলক আছে সেজন্য এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন। তাহলে এই যে 2 মিথাইল প্রোপেন আর বিউটেন দুইটা সমাণু এবং সেটাই হচ্ছে শিকল সমাণু। কেন? কারণ যদি কোনো একাধিক সমাণুর মধ্যে পার্শ্ব শিকল যুক্ত থাকে তখন পার্শ্ব শিকল যুক্ত যৌগ আর পার্শ্ব শিকল ছাড়া যে সমাণুটা হবে তারা পরস্পরের শিকল সমাণু, অর্থাৎ এখানে শিকল নাই কিন্তু এখানে শিকল আছে। সুতরাং এটা শিকল বা চেইন আইসোমারিজম। তাহলে বিউটেনের চেইন আইসোমারিজম হচ্ছে 2 মিথাইল প্রোপেন গেল। এবার দেখো আমি যদি যৌগটাকে আরেকটু মানে বাড়িয়ে লিখি, ধরো আমি একটা যৌগ লিখলাম পেন্টেন 5 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে পেন্টেনের সংখ্যা হবে CH3 CH2 আবার CH2 CH2 CH3, এটা হচ্ছে পেন্টেন। আমি যদি এই দ্বিতীয় কার্বন থেকে একটা মিথাইল মূলকটা উপর দিকে দেই তাহলে CH3 CH এখানে CH3 লিখলাম, তারপরে বাকিটা অর্থাৎ এটাকে আমি উপর দিকে তুলে দিলাম, এরপরে CH2 CH3। তাহলে এই যৌগের নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন, এটা হচ্ছে পেন্টেন। এটার সংকেত C5H12, এটার সংকেত C5H12। কিন্তু এই যৌগ এবং এই যৌগের দুইটার মধ্যে একটাতে একটা পার্শ্ব শিকল আছে, এখানে কোনো পার্শ্ব শিকল নাই। সুতরাং এটা চেইন আইসোমারিজম বা শিকল সমাণু। আমি যদি চাই এখানে আরেকটা পাশে CH2 কে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যদি নিচের দিকে নামিয়ে দিই তাহলে সেটা হবে CH3 C, উপরে একটা CH3 আবার নিচের দিকে আরেকটা CH3 আসলো, এদিকে আবার CH3 আসলো। তাহলে এই যৌগটা হবে এটাও কিন্তু C5H12। সুতরাং এইটাও কিন্তু এটা আইসোমারিজম এবং চেইন আইসোমারিজম, কারণ এখানে দুইটা পার্শ্ব শিকল আছে উপরের দিকে এবং নিচের দিকে। এবং এই যৌগটার নাম হবে 2,2 ডাইমিথাইল প্রোপেন। যৌগটার নাম আমি এখানে লিখতেছি 2,2 ডাইমিথাইল প্রোপেন। সুতরাং এটাই হবে চেইন আইসোমারিজম। এটা তিনটা আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তিনটা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করা হয়েছে এবং তিনটা যৌগ কিন্তু সৃষ্টি হয়েছে শুধুমাত্র পার্শ্ব শিকলের কারণে। সুতরাং এগুলাই হবে চেইন আইসোমারিজম বা শিকল সমাণু। আমাদের গেল শিকল সমাণুর উদাহরণগুলো। এরকম আরো অনেক যৌগ আছে, আমরা অ্যালকোহলের ক্ষেত্রে দেখতে পারি কিংবা অ্যালডিহাইড কিটোন, বিভিন্ন ভাবে আমরা এই শিকল সমাণুগুলো দেখাতে পারি। এবার দেখো পরবর্তী যে অংশ সেটা হচ্ছে অবস্থান সমাণু। অবস্থান কথাটা অর্থাৎ কার্যকরমূলকের অবস্থানের ভিন্নতার কারণে যদি কোনো সমাণু সৃষ্টি হয় তখন সেগুলোকে বলা হয় অবস্থান সমাণু। দেখো একদম নরমাল একটা অ্যালকেনের উদাহরণ যদি আমি দিই CH3 CH ডাবল বন্ড CH তারপরে CH3 এটা লিখলাম। এই যৌগে যেহেতু ডাবল বন্ডটা দ্বিতীয় কার্বনে আছে, এদিক থেকে দ্বিতীয় কার্বন এদিক থেকে দ্বিতীয় কার্বন, তাই এটা হচ্ছে 2 বিউটিন এবং এই যৌগের সংকেত হচ্ছে C4H8। তার মানে এটা বিউটিন 2, এটা 2 কারণ 2 নাম্বার পজিশনে ডাবল বন্ডটা আছে। আমি যদি এই ডাবল বন্ডটা 1 নাম্বার পজিশনে দিই অর্থাৎ CH2 ডাবল বন্ড CH তারপরে CH2 CH3 এটা লিখি, এটাও কিন্তু 1 2 3 4 বিউটিন, তার মানে এটাও C4H8 আণবিক সংকেত। কিন্তু এখানে কার্যকরমূলক অবস্থানটা 1 নাম্বার পজিশনে, সেজন্য এটার নাম হচ্ছে 1 বিউটিন। তার মানে এই কার্যকরমূলক অবস্থানের ভিন্নতার কারণে যদি কোনো সমাণু সৃষ্টি হয় তখন সেগুলোকে বলা হয় অবস্থান সমাণু। আমি অবস্থান সমাণুর আরেকটা উদাহরণ দেই। ধরো আমি একটা অ্যালকোহল লিখলাম CH3 CH2 আবার CH2 ও H, এটার নাম হচ্ছে প্রোপানল 1। কেন প্রোপানল 1? কারণ OH মূলকটা 1 নাম্বার কার্বনে আছে, আমি লিখে হিসাব করলে 1 2 3 1 নাম্বার, সুতরাং এটা হচ্ছে প্রোপানল 1। আমি যদি এই OH মূলকটাকে 2 নাম্বার কার্বনে দিয়ে দিই অর্থাৎ আমি যদি যৌগটাকে এইভাবে লিখি CH3 CH OH তারপরে CH3 লিখি তাহলে সেটা হচ্ছে 2 প্রোপানল, এটা হচ্ছে 2 প্রোপানল
আর আমাদের আগের যে যৌগটা লিখলাম সেটা হচ্ছে 1 প্রোপানল। তাহলে দেখো 1 প্রোপানল এবং 2 প্রোপানলের মধ্যে পার্থক্য হচ্ছে 1 প্রোপানলে OH মূলকটা 1 নাম্বার কার্বনে, সেজন্য 1 প্রোপানল, আর এখানে OH মূলকটা 2 নাম্বার কার্বনে, সেজন্য এটা হচ্ছে 2 প্রোপানল। অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যদি কোনো সামান্য সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় অবস্থান সমাণু। তার মানে এখানে 2 বিউটেন 1 বিউটেনের অবস্থান সমাণু, আবার 2 প্রোপানল 1 প্রোপানলের অবস্থান সমাণু। অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে যদি কোনো সমাণু সৃষ্টি হয় তাহলে সেটা হচ্ছে অবস্থান সমাণু। এবার দেখো অবস্থান সমাণু যাওয়ার পরে আমাদের যে অংশটা আসবে সেটা হচ্ছে কার্যকরী মূলক সমাণু। কার্যকরী মূলক সমাণুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কার্যকরী মূলক নাম দেখে কিছুটা বোঝা যায়, অর্থাৎ আমার এখানে সমাণুগুলোর কার্যকরী মূলকগুলো ভিন্ন ভিন্ন হবে। যেমন ধরো আমি একটা যৌগ লিখলাম CH3 CH2 ও H। এই যৌগটা এই OH কার্যকরী মূলকটা যেহেতু আছে, OH মানে হচ্ছে এটা একটা অ্যালকোহল এবং এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, সুতরাং এটার নাম হচ্ছে ইথানল। ইথানল অ্যালকোহল। কিন্তু আমি যদি এই ওটাকে মাঝখানে দিয়ে, অর্থাৎ আমি CH3 লিখে তারপরে O দিয়ে এখানে CH2 H এর সাথে CH3টাকে এইভাবে নিয়ে আসি, এটা কিন্তু একটা ভিন্ন কার্যকরী মূলক সৃষ্টি হয়েছে। মাঝখানে O থেকে দুই পাশে যদি দুটো অ্যালকাইল মূলক থাকে, অর্থাৎ R O R, মানে এটা অ্যালকাইল এটা অ্যালকাইল মূলক, মাঝখানে O থাকলে সেই যৌগগুলোকে বলা হয় ইথার। তার মানে অ্যালকোহল এবং ইথার দুইটা যৌগে, দেখো এই যৌগের আণবিক সংকেত হচ্ছে C2H6O। আবার আমরা এখানে যেটা লিখলাম সেটারও আণবিক সংকেত কিন্তু C2H6O। এই যে কার্বন দুইটা, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা, C2H6O C2H6O। সুতরাং এই দুটো যৌগ সমাণু, কিন্তু এই সমাণুতে কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোহল, কিন্তু এই সমাণুতে কার্যকরী মূলক হচ্ছে ইথার। তাহলে এই যৌগের নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে অ্যালকোহল এবং ইথার সবসময় কিন্তু কার্যকরী মূলক সমাণু হবে। অর্থাৎ আমি যদি কমপক্ষে 2টা কার্বন বিশিষ্ট অ্যালকোহল লিখি বা 2 এর অধিক যদি লিখি, তাহলে যে কোনো অ্যালকোহল এবং ইথার সমাণু হবে। অর্থাৎ এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, অ্যালকোহলের সংকেতটা কিংবা ইথারের সংকেতটা একটা কমন ফর্মুলা আছে, সেটা হচ্ছে CnH2n+2O। অর্থাৎ এই টাইপের যদি কোনো সমাণু হয় CnH2n+2, কার্বন যতটা, হাইড্রোজেন যদি তার দ্বিগুণের চেয়ে 2টা বেশি থাকে এবং সাথে একটা অক্সিজেন থাকে, তাহলে সেই যৌগ দিয়ে বা সেই সংকেত দিয়ে আমরা একটা অ্যালকোহল তৈরি করতে পারবো এবং একটা ইথারও তৈরি করতে পারবো। দেখো সাপোজ ধরো আমি চিন্তা করলাম যে আমি 4 কার্বন বিশিষ্ট একই সংকেত দিয়ে একটা যৌগ লিখব, 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল এবং ইথার। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হলে সেটার সংকেত হবে C4H, আমি আগে বলছি CnH2n+2, তাহলে 4 × 8 আর 2 × 10 C4H10O। তার মানে এই সংকেত দ্বারা আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো, একটা ইথার তৈরি করতে পারবো। তাহলে একটা অ্যালকোহল তৈরি করি খুব সহজেই, CH3 CH2 CH2 আবার CH2OH, তাহলে 4 কার্বন বিশিষ্ট হয়ে গেল। এবং দেখো 4 কার্বন বিশিষ্ট কার্বন 4টা, 1 2 3 4, হাইড্রোজেন 3 3 5 5 3 7 7 3 9 9 কে 10, C4H10 এবং একটা O। সুতরাং এই যৌগের নাম হচ্ছে, অ্যালকোহল মূলকটা যেহেতু 1 নাম্বার কার্বনে আছে, তাহলে এটা হচ্ছে 1 বিউটানল। যেহেতু অ্যালকোহল কার্যকরী মূলক, তাহলে এই সংকেত দিয়ে আমি একটা ইথার তৈরি করতে পারবো। ইথার তৈরি করার জন্য প্রথমেই আমি O দিয়ে দুই পাশে অ্যালকাইল মূলক দেব। যেহেতু অ্যালকাইল মূলক আমার দুই পাশে রাখবো, সুতরাং আমাদের টোটাল কার্বন আছে 4টা। 4টার মধ্যে আমি চাইলে এই পাশে 2টা এই পাশে 2টা দিতে পারি, 4টা হয়ে গেল। আবার চাইলে আমি এই পাশে একটা ওই পাশে 3টাও দিতে পারি। অর্থাৎ আমি যদি এই পাশে একটা দিয়ে CH3 লিখি, তাহলে এই পাশে অবশ্যই CH2 CH2 CH3 এটা দিতে হবে। তাহলে এটা একটা ইথার, এবং এই ইথারের নাম কি হবে দেখো, এই পাশে আছে মিথাইল মূলক, এই পাশে আছে 3 কার্বন বিশিষ্ট প্রোপাইল মূলক, তাহলে এটার নাম হবে মিথাইল প্রোপাইল
ইথার, মিথাইল প্রোপাইল ইথার। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি চাইলে তো প্রোপাইল মিথাইল ইথার লিখতে পারতাম, কিন্তু আমাদের এই যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক যখন লিখবো সেখানে অ্যালকাইল মূলকের নামের আদ্যক্ষর ইংরেজি অ্যালফাবেট অনুসারে হবে। মিথাইল লিখতে এম দিয়ে, প্রোপাইল লিখতে পি দিয়ে, এম এন ও পি, সুতরাং এমটা আগে পিটা পরে, স্বাভাবিকভাবে মিথাইল প্রোপাইল ইথার। তাহলে এটা একটা 1 বিউটানলের কার্যকরী মূলক সমাণু। তাহলে কার্যকরী মূলক সমাণু কোনটা অ্যালকোহল আর ইথার হবে সেটা আমরা সংকেত দেখেই বুঝতে পারি। এবার দেখো এই একই সংকেত দিয়ে আমি আরো একটা কার্যকরীমূলক সমাণু বের করতে পারবো। তার মধ্যে অ্যালকোহল আর ইথার মিল পাওয়া গেল, যে অ্যালকোহলের সংকেত যেটা হবে সেটা দিয়ে ইথারও তৈরি করা যায়। একইভাবে ধরো আমি CH3 CH2 তারপরে CHO লিখলাম। এই যৌগটা CHO মূলক যেহেতু আছে, এটা একটা অ্যালডিহাইড এবং 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটার নাম হচ্ছে প্রোপানল, প্রোপানল, এবং সেটার সংকেত হচ্ছে C3H6O। এইবার আমি এই অ্যালডিহাইডকে যদি চাই CHO টাকে অর্থাৎ H বাদ দিয়ে CO টাকে যদি মাঝখানে নিই, তাহলে সংকেত হবে CH3COCH3। এই CO মূলকটা হচ্ছে কিটোন মূলক। দেখো CO মূলকটা যদি কিটোন মূলক হয় তাহলে এই যৌগের নাম হবে 1 2 3 3 কার্বন বিশিষ্ট কিটোন হচ্ছে প্রোপানন, প্রোপানন, এবং এটারও সংকেত কিন্তু C3H6O। তাহলে এখানেও কিন্তু সংকেতের মধ্যে একটা মিল পাওয়া যায়, এবং সেই মিলটা হচ্ছে CnH2nO। কার্বনের সংখ্যা যতটা থাকবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ, এবং সাথে যদি একটা অক্সিজেন থাকে তাহলে সেটাই হবে অ্যালডিহাইড এবং কিটোন। তাহলে এরাও কিন্তু পরস্পরের কার্যকরী মূলক সমাণু। তাহলে আমরা পাইলাম প্রথমে কার্যকরী মূলক সমাণু অ্যালকোহল এর কার্যকরী মূলক সমাণু হবে ইথার, অ্যালডিহাইডের কার্যকরী মূলক সমাণু হবে কিটোন। কিন্তু সংকেতে অবশ্যই কার্বনের সংখ্যা যতটা হাইড্রোজেন দ্বিগুণ এবং সাথে একটা অক্সিজেন। তবে এটা কিন্তু মাত্র 1 কার্বন কিংবা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দিয়ে হবে না। কেন হবে না? কারণ আমি হয়তো 2 কার্বন বিশিষ্ট CH3CHO কথাটা লিখতে পারবো, অ্যালডিহাইড করতে পারবো, অথবা আমি 1 কার্বন বিশিষ্ট HCHO অ্যালডিহাইড করতে পারবো। কিন্তু আমরা জানি যে কিটোন কমপক্ষে 3 কার্বনের কমে কিন্তু কিটোন হয় না, কারণ মাঝখানে CO রেখে দুই পাশে যদি দুইটা অ্যালকাইল মূলক দিতে চাই তাহলে অ্যালকাইল মূলক কমপক্ষে 1 কার্বন মিলে তো 2 কার্বন, মাঝখানে একটা, 3টা কার্বন তো হইতেই হবে। সুতরাং 3 কার্বন বিশিষ্ট কমে অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরী মূলক সমাণু পাওয়া যাবে না। অর্থাৎ 3 কার্বন থেকে 3 থেকে তদূর্ধ্ব, মানে 3 থেকে আরো বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমি অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরী মূলক সমাণু তৈরি করতে পারবো। তাহলে গেল আমাদের কার্যকরী মূলক সমাণু, অর্থাৎ মানে সংকেতটা যদি CnH2nO হয় তাহলে সেই সমাণু দিয়ে, সেই সংকেত দিয়ে আমরা অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করতে পারব। এইবার আসলে তাহলে আমাদের শিকড় সমাণু গেল, অবস্থান সমাণু গেল, কার্যকরী মূলক সমাণু গেল। এবার আমাদের আসবে মেটামারিজম সমাণু। মেটামারিজম সমাণুগুলো সাধারণত 3 ধরনের যৌগের ক্ষেত্রে দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে কিটোন, 2 নম্বর হচ্ছে ইথার, এবং 3 নম্বর হচ্ছে 2 ডিগ্রি এমিন। এই 3 ধরনের যৌগের ক্ষেত্রে সাধারণত মেটামারিজম সমাণু দেখা যায়। এখন আসলে মেটামারিজম সমাণু বলতে আমরা কি বুঝি? যদি কোনো কার্যকরী মূলকের উভয় পার্শ্বে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে কোনো সমাণু সৃষ্টি হয়, লক্ষ্য করে দেখো, যদি কোনো কার্যকরীমূলক সমাণুর উভয় পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে কোনো সমাণু সৃষ্টি হয়, তখন সেটাকেই আমরা বলবো মেটামারিজম সমাণু। তাহলে দেখো আমি প্রথমে কিটোন দিয়ে আসি। ধরো একটা যৌগ লিখলাম এরকম CH3 CH2 CO, এই পাশে CH2 CH3, এটা একটা কিটোন। কেননা মাঝখানে CO মূলক আছে, দুই পাশে অ্যালকাইল মূলক আছে। আমি যদি এটার নামকরণটা এইভাবে করি, ধরো এই পাশে ইথাইল, এই পাশে ইথাইল আছে,
মাঝখানে CO, CO এর দুই পাশে দুই কার্বন বিশিষ্ট, এখানে দুই কার্বন বিশিষ্ট, তাহলে এখানে দুই এখানে দুই, মোট 4, আর এই CO সহ মোট 5টা। তাহলে এই যৌগের দুটো নাম হতে পারে, একটা হচ্ছে ডাই ইথাইল কিটোন, এটার নাম হতে পারে ডাই ইথাইল কিটোন, অথবা এটার নাম হচ্ছে পেন্টানন, পেন্টানন 3। কেন 3? 1 2 3, 3 নাম্বার পজিশনে কিটোন, এই দিক থেকে 3 নাম্বার, তাহলে যে দিক থেকে হিসাব করে গেল 3 নাম্বার পজিশনে কিটোন হবে, কিন্তু টোটাল কার্বনের সংখ্যা 5টা, সেই জন্য এটার নাম হচ্ছে পেন্টানন 3 অথবা ডাই ইথাইল কিটোন। আমি যৌগটা যদি এইভাবে লিখি, ধরো CH3 লিখে তারপরে COটা দিলাম, তাহলে এরপরে CH2 CH2 CH3 দিলাম। দেখো এখানেও কিন্তু টোটাল কার্বনের সংখ্যা 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট কিটোন, অর্থাৎ আগের যে কার্যকরীমূলক ছিল এখানেও সেম কার্যকরীমূলক, কিন্তু এই কার্যকরীমূলকের এই পাশে দুটো চারটা আছে, এই পাশে একটা এবং এই পাশে আছে 3টা, তাহলে 3 আর 1 মিলে মোট 4টা আছে। সুতরাং আমি আগে বলছি মেটামরিজম সমাণু যদি কোনো কার্যকরীমূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে কোনো সমাণু সৃষ্টি হয়, কার্বনের সংখ্যা উভয় পাশে দুটা মিলে 4টা, আবার এখানে একটা আর 3টা মিলে 4টা, তো টোটাল সংখ্যাটা সমান, টোটাল মিলে কিন্তু 4টাই আছে CO মূলকের দুই পাশে মিলে, তাহলে সেটাই হবে মেটামরিজম সমাণু। তাহলে এটার মেটামরিজম সমাণু। তবে এইটা আবার মেটামরিজম সমাণুটা অন্য ক্ষেত্রে সেটাকে অবস্থান সমাণু হিসেবে আমরা উল্লেখ করতে পারি। কিভাবে? কারণ এই যৌগটাকে পেন্টানন 3 বলছি, কিন্তু এই যৌগটাকে আমরা বলবো পেন্টানন 2। কেন পেন্টানন 2? কারণ এই দিক থেকে হিসাব করলে CO মূলকটা 2 নাম্বার কার্বনে আছে, সুতরাং পেন্টানন 2 এবং পেন্টানন 3 যদি আমি নামকরণ করি, তাহলে তারা কিন্তু পরস্পরের অবস্থান সমাণু হতে পারে, কারণ এই যে অবস্থান কার্যকরীমূলক অবস্থানের ভিন্নতার কারণে। আবার আমরা মেটামরিজম যেটা বলছি সেটা হচ্ছে একই কার্যকরীমূলকের উভয় পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে যদি কোনো সমাণু সৃষ্টি হয়, তাহলে সেটাই হচ্ছে মেটামরিজম সমাণু। এবার দেখো আমরা ইথারের ক্ষেত্রে যদি মেটামরিজম সমাণু দেখাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি CH3 CH2 আবার CH2 মাঝখানে O, এই পাশে CH2 CH3। আমি এরকম একটা যৌগ লিখলাম, খেয়াল করো এখানে CO, এখানে শুধু O, মাঝখানে O থেকে যদি দুই পাশে অ্যালকাইল মূলক থাকে তখন সেটা হচ্ছে ইথার। তাহলে দেখো এই যৌগে 2 কার্বন এবং এই যৌগে এটা হচ্ছে, অর্থাৎ একই যৌগে এই পাশে আছে 2 কার্বন, এই পাশে আছে 3 কার্বন, মোট মিলে এই ইথার কার্যকরীমূলকের ওই পাশে 3 আর 2 মিলে টোটাল 5টা কার্বন, এবং এই যৌগের নাম হচ্ছে ইথাইল প্রোপাইল ইথার। কেন ইথাইল? কারণ ইথাইল ইটা অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আগে, প্রোফাইলটা পরে। কিন্তু আমি যদি চাই ওটাকে মাঝখানে রেখে আমি এই পাশে একটা কার্বন দিব, আর বাকি টোটাল মিলে যেহেতু 5টা, বাকি 4টা কার্বনই আমি এই পাশে দিব, CH2 CH2 আবার CH2, তারপরে যদি CH3 লিখি, তাহলে দেখো এই যৌগ এবং এই যৌগে একই অক্সিজেন বা ইথারের দুই পাশে 1 আর 4 মিলে 5, আর এখানে 2 আর 3 মিলে 5, সুতরাং এটা মেটামরিজম সমাণু হবে, এবং এই যৌগের নাম হবে বিউটাইল মিথাইল ইথার। কেন? কারণ বিউটাইলের বিটা অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আগে আর মিথাইলটা অনেক পরে, তাহলে এই যৌগ এবং এই যৌগ এটাও কিন্তু মেটামরিজম সমাণু। এবার মেটামরিজম সমাণুর আরেকটা পার্ট যেটা আমি বলছি, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রেও কিন্তু আমরা মেটামরিজম সমাণু পাই। সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমরা কার্যকরীমূলক যখন বুঝিয়েছিলাম তখন কিন্তু 2 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যালকোহল সেটা অলরেডি আলোচনা করেছি। এবার দেখো আমরা যদি NH কার্যকরীমূলক থাকে এবং তার দুই পাশে CH3 CH, এখানে CH2 CH3 লিখলাম, আর এই পাশে তাও CH2 CH3 লিখলাম, এই যৌগের নাম হচ্ছে ডাই ইথাইল অ্যামিন। ডাই ইথাইল অ্যামিন, এই পাশে ইথাইল, এই পাশে ইথাইল মূলক, আর মাঝখানে NH, তাহলে এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। NH কার্যকরীমূলক থাকলে যদি তার দুই পাশে দুটো অ্যালকাইল মূলক থাকে তখন সেটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন। আমি যদি এই 2 ডিগ্রি অ্যামিনে হাইড্রোজেন কার্বন একটাকে এই পাশে নিয়ে এসে যৌগটাকে এইভাবে লিখি CH3 CH2 CH2 তারপরে NH, এই পাশে NH CH3 লিখলাম,
তাহলে এই সমাণু এবং এই সমাণু দুটো কিন্তু সেম, এটাও টরিক দিয়ে নেই, এটাও টরিক দিয়ে নেই, কিন্তু এখানে কার্বন আছে 2 আর 2 মিলে 4, এখানে 3 আর 1 মিলে 4, সুতরাং এটা হবে মিথাইল প্রোফাইল অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, কিন্তু নামটা একটু ভিন্ন, কারণ অর্থাৎ একই কার্যক্রম উভয় পাশে কার্বনের সংখ্যার ভিন্নতার কারণে যেটা সমাণু সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের মেটামরিজম সমাণু। তাহলে গেল আমাদের মেটামরিজম সমাণু, অর্থাৎ কিটোন, ইথার এবং সাধারণত 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এই মানে মেটামরিজম সমাণুগুলো দেখা যায়। গেল এবার আমাদের গাঠনিক সমানতার মধ্যে লাস্ট ওয়ান যেটা আছে টটোমারিজম সমাণু, খুবই ইম্পর্টেন্ট, এবং এই টটোমারিজম সমাণুটা প্রায় কিন্তু পরীক্ষায় বিভিন্ন ভাবে সৃজনশীল প্রশ্ন আকারেও দিতে পারে। টটোমারিজম দেখো একটু করে, সাধারণত কিটোন এবং এস্টার যৌগগুলোর মধ্যেই কিন্তু এই সমানুটা দেখা যায়। আমি কিটোনটা দেখাচ্ছি, ধরো আমার প্রথম যে কিটোনের সদস্য আছে CH3CO CH3, এই যৌগটার নাম হচ্ছে প্রোপানন, প্রোপানন বা এটাকে এসিটোন বলা হয়, এসিটোন। যদি কোনো কার্যকরীমূলক স্বতঃস্ফূর্তভাবে একটি কার্যকরীমূলক স্বতঃস্ফূর্তভাবে দুটি ভিন্ন কার্যকরীমূলকে পরিণত হয়, এখানে দেখো কার্বনের সাথে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটার সাথে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন এসে যদি এখানে যুক্ত হয়, তাহলে যুক্ত হলে তখন অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলে এই বন্ধনটা ভেঙে সিঙ্গেল হয়ে যাবে, আর এখানে বন্ডটা এসে এখানে তৈরি হবে, তখন যৌগটা হবে এরকম CH3COH ডাবল বন্ড CH2। দেখো আমার কার্বনের কিন্তু যোজনী, এই কার্বনের 1 2 3 4, আবার এই কার্বনের 1 2 হাইড্রোজেনের সাথে 2টা 4টা যোজনী বন্ধন সবগুলো ঠিক আছে, কিন্তু এই যৌগ এবং এই যৌগ একই না, ভিন্ন, দুটো ভিন্ন যৌগ। এই যৌগে শুধুমাত্র কিটোনমূলক আছে, আর এই যৌগের মধ্যে দুইটা কার্যকরীমূলক আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে অ্যালকিন কার্যকরীমূলক। এখানে একসাথে দুইটা কার্যকরীমূলক আছে বলে এটাকে ইন যোগ অল বা ইনল সমাণু বলা হয়, ইনল সমাণু। কারণ কেন ইনল? ইন কার্যকরীমূলক ডাবল বন্ড, আবার অল অ্যালকোহল কার্যকরীমূলক আছে, সুতরাং এটা হচ্ছে ইনল সমাণু, আর এটা হচ্ছে কিটো সমাণু, কিটো সমাণু, কারণ এখানে শুধুমাত্র কিটোন কার্যকরীমূলকটা আছে। তবে এই যৌগের এটা ইনল সমাণু ঠিক আছে, কিন্তু এই যৌগের একটা নাম আছে, সেটা কি দেখো, এটার নাম হচ্ছে, যৌগটার নাম আমি তোমাদের সুবিধার্থে এখানে আরেকবার লিখতেছি, সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, সাধারণত প্রোপানল হয়, কিন্তু এখানে এটার নাম হবে প্রোপ 1 in 2 all। কেন সেটা ভালো করে দেখো, প্রোপ মানে 3 কার্বন, 1 in, আমি এদিক থেকে যদি কাউন্ট করি 1 2 3, এক নাম্বার কার্বনের ডাবল বন্ড 1 in, আর 2 নাম্বার কার্বনের অ্যালকোহল 2 all, সেজন্য এটা হচ্ছে প্রোপ 1 in 2 all। এটা অর্থাৎ এই সমাণুটাকে বলা হয় টটোমারিজম সমাণু, অর্থাৎ যদি কোনো যৌগের একটি কার্যকরীমূলক স্বতঃস্ফূর্তভাবে দুটি ভিন্ন কার্যকরীমূলকে পরিণত হয় এবং তাদের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করে, তখন তাদেরকে টটোমারিজম সমাণু বলে। এই টটোমারিজম সমাণুটাকে গতিশীল কার্যকরীমূলক সমাণু বলা হয়, কারণ এটা একটা সমাণু থেকে আরেকটা সমাণু সবসময় গতিশীল, সাম্যাবস্থার সমাণুও বলা হয় এটাকে, সাম্যাবস্থার সমাণু। তার মানে এই সমাণু দুইটা ইকুইলিব্রিয়াম পজিশনে বা সাম্যাবস্থায় থাকে, বা গতিশীল কার্যকরীমূলক সমাণু বা সাম্যাবস্থার সমাণু একাধিক ভাবে উল্লেখ করা যেতে পারে। তাহলে আমি দেখালাম আমাদের টটোমারিজম পর্যন্ত, অর্থাৎ আমাদের 5টা ক্যাটাগরি গাঠনিক সমাণুতার শেষ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমার সমাণুতার যে দুইটা প্রকারভেদের মধ্যে গাঠনিক সমাণুতাটা আমি শেষ করলাম, আর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে স্টেরিও সমাণু। স্টেরিও সমাণু আবার দুই ধরনের, একটা হচ্ছে সিস ট্রান্স বা জ্যামিতিক সমাণু, আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমাণু। স্টেরিও সমাণুর মধ্যে সিস ট্রান্স বা জ্যামিতিক সমাণু, এটার কতগুলো শর্ত আছে। তার মধ্যে জ্যামিতিক সমাণুতার প্রথম শর্তই হচ্ছে, জ্যামিতিক সমাণুতার প্রথম শর্তই হচ্ছে যৌগগুলোকে হয় দ্বিবন্ধনযুক্ত যৌগ অথবা চাক্রিক যৌগ হইতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যৌগ, দ্বিবন্ধনযুক্ত বা
বা চাক্রিক সাইক্লিক যৌগ হতে হবে। তাহলে এই ক্যাটাগরি বাদে আর কারো কিন্তু জ্যামিতিক সমানতা সাধারণত দেখা যায় না। এবং এখানে 2 নম্বর আরেকটা শর্ত হচ্ছে তাদের মধ্যে মুক্ত ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকতে হবে। সাধারণত ডাবল বন্ড বা চাক্রিক যৌগের মধ্যে তাদের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। তাহলে মুক্ত ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকবে, মুক্ত ঘূর্ণন প্রতিবন্ধকতা বা বাধা থাকবে, প্রতিবন্ধকতা যাদের আছে তাদের মধ্যে কিন্তু জ্যামিতিক বা সিস্টেন্স সমানতা দেখা দিবে, অন্য কারো ক্ষেত্রে না। তাহলে যখনই কোনো একটা যৌগ মানে পরীক্ষাতে এভাবে থাকবে যে তার মধ্যে ডাবল বন্ড আছে কিংবা তার মধ্যে চাক্রিক একটা অবস্থান থাকবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু আমার সিস্টেন্স বা জ্যামিতিক সমানতা দেখা দেবে, অন্য কারো ক্ষেত্রে না। তাহলে আমরা কোনো একটা অ্যালকোহল যদি নরমাল অ্যালকোহল হয়, ডাবল বন্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সিস্টেন্স বা জ্যামিতিকে যাব না। অর্থাৎ আমি অ্যালকিন বা চাক্রিক যৌগ হইলেই কেবল সেক্ষেত্রে আমি জ্যামিতিক সমানতাতে যাব। তাহলে জ্যামিতিক সমানতার প্রথম শর্তই হচ্ছে এটা দ্বিবন্ধনযুক্ত যৌগ অথবা চাক্রিক যৌগের ক্ষেত্রে সম্ভব, মুক্ত ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকবে। আরেকটা শর্ত হচ্ছে যে দ্বিবন্ধনের কোনো কার্বনে, অর্থাৎ আমি দ্বিবন্ধনযুক্ত একটা যৌগ লিখলাম যেখানে কার্বন আছে, তার কোনো কার্বনে যদি একই মূলক দুটো থাকে, ধরো হাইড্রোজেন দুটো একই আছে, তাহলে এটা জ্যামিতিক সমানতা সম্ভব হবে না। অথবা আমি যদি এইখানে CH3 দিলাম, এইখানেও CH3 দিলাম, তাহলে একই মূলক যদি যে কোনো কার্বনে একই মূলক দুটো থাকলে সেটা জ্যামিতিক সমানতা হবে না। তাহলে অবশ্যই কার্বনে দুটো ভিন্ন কার্যকরী মূলক বা পরমাণু থাকতে হবে এখানেও। অর্থাৎ এখন আমি ধরো উদাহরণ দিয়ে বুঝাবো জ্যামিতিক সমানতা কাদের ক্ষেত্রে দেখা যায়। সাধারণত ধরো আমি কোনো একটা অ্যালকিন লিখলাম বিউটিন, যেমন আমি বিউটিন C4H8, সংকেত হচ্ছে C4H8, C4H8 দিয়ে আমি দুইটা বিউটিন লিখতে পারি, একটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা বিউটিন এবং এটা হচ্ছে বিউটিন 2। আবার আমরা বিউটিন 1 লিখতে পারি, কিন্তু CH2 ডাবল বন্ড CH তারপরে CH2 CH3 এটা লিখতে পারবো, কারণ এটাও কিন্তু বিউটিনের সঙ্গে C4H8, এটাও বিউটিন C4H8, এটা হচ্ছে 2 বিউটিন, এটা 1 বিউটিন। এখন দেখো কিছুক্ষণ আগেই কিন্তু আমি বলছিলাম যে ডাবল বন্ডের কোনো কার্বনে যদি দুটো একই মূলক থাকে, যেমন এখানে কার্বনের সাথে যে হাইড্রোজেন দুটো আছে, দুটোই হাইড্রোজেন সেম জিনিস, কিন্তু এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা মিথাইল, এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা মিথাইল, অর্থাৎ এই দুইটা গ্রুপ কিন্তু একই না, ভিন্ন। তাহলে এটার জ্যামিতিক সমানও হবে, এটার জ্যামিতিক সমানও হবে না, এটার জ্যামিতিক সমান করা সম্ভব হবে না। তাহলে আমি উপরেরটা যেটা জ্যামিতিক সমানও হবে সেটা আমরা কিভাবে এক্সপ্লেইন করব সেটা একটু দেখো। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল, আবার এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল। তাহলে দেখো এখন এই সমানুটা এটা একটা জ্যামিতিক সমাণু, কিন্তু এই জ্যামিতিক সমাণু নরমালি নাম তো 2 বিউটিন, কিন্তু দুইটা হাইড্রোজেন যদি অর্থাৎ একই গ্রুপ দুটো যদি একই পার্শ্ব থাকে, দুটো ভিন্ন কার্বনে কিন্তু একই পার্শ্ব থাকলে সেটা হচ্ছে সিস 2 বিউটিন, সিস লিখে তারপরে 2 হাইফেন বিউটিন। আর এইটারই যেটা আমরা আরেকটা সমাণু যেটা জ্যামিতিক সমাণু পাবো, সেটাতে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন দিলাম, আমি এখানে CH3 দিলাম, কিন্তু এখানে দুটো হাইড্রোজেনের উপরে, আমি এখানে একটা হাইড্রোজেন নিচে রেখে CH3 টাকে উপরে তুলে দিলাম। তাহলে দেখো এখানে হাইড্রোজেন দুটো কোণাকুণি আছে এবং মিথাইল মূলকও দুটো কোণাকুণি বিপরীত দিকে আছে। সুতরাং এটা এই যৌগের নাম হবে ট্রান্স 2 বিউটিন, ওটা হচ্ছে সিস 2 বিউটিন আর এটা হচ্ছে ট্রান্স 2 বিউটিন। তাহলে আমাদের গেল জ্যামিতিক সমাণু। এখন জ্যামিতিক সমাণু আমরা আরো অন্যান্য ক্ষেত্রেও পাইতে পারি। ধরো তোমাকে বলা হলো প্যান্টিনের জ্যামিতিক সমানুতা দেখাও, তাহলে প্যান্টিনটা আমার কখনোই প্রান্তিক অ্যালকিন বা ডাবল বন্ডটা যদি 1 নাম্বার কার্বন থাকে তাহলে কখনোই সম্ভব না, কারণ 1 নাম্বার কার্বনে যদি ডাবল বন্ড থাকে তখন সেখানে কিন্তু CH2 ডাবল বন্ড অবশ্যই হবে, কারণ CH2 হলে কার্বনের সাথে হাইড্রোজেন দুটো আছে, তাহলে সেটা কখনো সিস ট্রান্স হবে না। তাহলে সেজন্য আমি কমপক্ষে এক কার্বন মানে প্রথম কার্বনে বাদে দ্বিতীয় তৃতীয় কার্বনে যদি ডাবল বন্ড হয় তখন সেটা আমার
জ্যামিতিক সমাণু বা সিস ট্রান্স সমাণু সম্ভব হবে। তাহলে গেল C4H8 দিয়ে আমি 2 বিউটিন, সিস 2 বিউটিন এবং ট্রান্স 2 বিউটিন দুইটা সমাণু তৈরি করতে পারবো। এবার দেখো আমি চাকরির যোগের ক্ষেত্রে বলছিলাম, চাকরির যোগের ক্ষেত্রে যদি দেখাই, ধরো আমি একটা যোগ লিখলাম, এখানে CH2, এখানে C, এখানেও C লিখলাম, এখানে ধরো আমি হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন লিখলাম, এখানে একটা ক্লোরিন লিখলাম, আবার এখানে একটা হাইড্রোজেন লিখলাম, এখানে একটা ক্লোরিন লিখলাম। তাহলে এই যৌগটা নরমালি 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন যদি হয়, সাইক্লোঅ্যালকেন, সেটার নাম ছিল সাইক্লোপ্রোপেন। কিন্তু যেহেতু আমার 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনে দুটো ক্লোরিন আছে, হাইড্রোজেন তো থাকবেই, দুটো ক্লোরিন আছে, তাহলে সুতরাং এটার নাম হবে 1,2-ডাইক্লোরো, 1,2-ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। তোমাদের হয়তো প্রশ্ন জানতে পারে যে এটা 1,2 কেন, 2,3 নয় কেন? কারণ আমাদের আগেই বলা আছে যে পার্শ্ব শিকড়, এখানে ক্লোরিনটা পার্শ্ব শিকড়, যেখান থেকে স্টার্ট করলে কাছে হবে, সুতরাং এখান থেকে স্টার্ট করলে 2 এবং 3 এ চলে যাচ্ছে, কিন্তু আমি যদি এখান থেকে স্টার্ট করি 1 এবং 2, অথবা এখান থেকে স্টার্ট করি 1, 2, সুতরাং নামটা হবে 1,2-ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। এবং খেয়াল করে দেখো এই যৌগের হাইড্রোজেন দুইটা একই পাশে আছে, সুতরাং এটার নামের আগে সিস 1,2-ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। আমরা আগে বলছিলাম যে চাকরির যৌগের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা সম্ভব, তাহলে এটার নাম হবে সিস 1,2-ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। তাহলে এই যৌগটাকে আমি ট্রান্স কিভাবে তৈরি করব? সেম, আমি CH2 এখানে লিখলাম, এখানে C, এখানে C, তারপরে মাঝখানে বন্ধন দিয়ে হাইড্রোজেনটা উপরে, ক্লোরিনটা নিচে, কিন্তু এইখানে হাইড্রোজেনটা নিচে, ক্লোরিনটা উপরে যদি দেই, তাহলে এই যৌগ সেম, কিন্তু শুধুমাত্র ক্লোরিনটা এখানে উপরে চলে গেছে, এখানে নিচে আসছে, সুতরাং হাইড্রোজেন দুটো দুই কোণাকোণে বিপরীত দিকে, অথবা ক্লোরিন দুটো দুই বিপরীত দিকে, সুতরাং এটা হবে ট্রান্স 1,2-ডাইক্লোরো সাইক্লোপ্রোপেন। সুতরাং আমরা সিস ট্রান্স সমানতা ডাবল বন্ডের যোগের ক্ষেত্রে পাই, আর চাকরির যোগের ক্ষেত্রে পাই। গেল তাহলে আমাদের জ্যামিতিক সমানতা যে প্রপার্টিগুলো সেগুলো। এইবার দেখো আমাদের লাস্ট ওয়ান যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেরিও সমানতা বা আলোক সমানতা। আলোক সমানতার অন্যতম শর্ত হচ্ছে, আলোক সমানতা কাদের মধ্যে দেখা যাবে? এমন যৌগ যাদের মধ্যে কাইরাল কার্বন থাকবে, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কাকে বলে? যে যৌগে কার্বনের চারপাশে 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে, সেই কার্বনটাকে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলা হয়। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন, তাহলে বা কাইরাল কেন্দ্র বলা হয়। যেমন ধরো আমি কার্বনের এইদিকে 4টা মূলক লিখলাম, যে এখানে ধরো COOH মূলক আছে, তারপরে এখানে আছে OH, তারপরে এখানে আছে CH3, এখানে আছে ধরো H। তাহলে এই কার্বনটাকে বলবো আমরা কাইরাল কার্বন। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে জ্যামিতিক আলোক সমানতা হইতে হলে অবশ্যই একটা যৌগে কাইরাল কার্বন থাকতে হবে। এবং এটাকে আলোক সমানতা কেন বলা হয় সেটা দেখো, সাধারণত এই আলোক সমানতা ডিটেক্ট করার জন্য, নির্ণয় করার জন্য আমাদের একটা বিশেষ যন্ত্র ব্যবহৃত হয়। সেই যন্ত্রটাকে বলা হয় পোলারিমিটার। আমি জাস্ট একে সংক্ষেপে বোঝাচ্ছি। ধরো পোলারিমিটার যন্ত্রটা অনেকটা দূরবীনের মতো, দূরবীক্ষণ যন্ত্রের মতো। দূরবীক্ষণ যন্ত্রের এক পাশে চোখ রেখে আমরা অন্য পাশে বিভিন্ন দূরের বস্তু দেখতে পাই। তাহলে এখানে মাঝখানে একটা প্রিজম থাকবে। প্রিজম দিয়ে যখন যে কোনো একটা আলো যখন তার ভিতর দিয়ে যায়, তখন তারা ওয়েভলেন্থ বা তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সেটা ভাগ হয়ে যায়। তাহলে তার মধ্যে ভাগ হয়ে আমরা যদি শুধুমাত্র একটা বর্ণ নিই, তখন সেই এক বর্ণের যে আলো সেটাকে বলা হয় এক বর্ণীয় আলো বা এক সমতলীয় আলো। তাহলে এক সমতলীয় আলো যখন এটার ভিতর দিয়ে পাস করবে, তখন আমার এখানে একটা চেম্বার থাকবে, যেখানে একটা ছোট্ট টেস্ট টিউবে কোনো একটা যৌগ রাখা যায়। তাই ধরো আমি এই যৌগটা রাখলাম। এই যৌগটার বিশেষ একটা নাম আছে, এটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড। আমরা যেটা জানি যে দুধের মধ্যে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই যে ল্যাকটিক অ্যাসিড, এই যৌগটা যখন আমি এখানে রাখবো,
সেটা এক সমতলে আলোর তল যখন এদিকে যাবে, এক সমতলে আলো যখন যাবে তখন এই পাশে তার একটা স্কেল থাকবে, যেটাতে নরমালি এটা ওজন মাপার যে যন্ত্রগুলো আছে সেগুলোর মধ্যে একটা কাটা এখানে 0 অ্যাঙ্গেলে থাকবে, তারপর এখানে অ্যাঙ্গেল অনুসারে আলাদা থাকবে, এটা 90 ডিগ্রি, আবার নিচের দিকে এটাও 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এইদিকে এটা 180 ডিগ্রি। তার মানে ডিগ্রি এখানে ধরো বরাবর মাঝখানে 45 এইভাবে যাবে, অর্থাৎ 0 থেকে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকেও যেতে পারে, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও যেতে পারে। এখন যখন আমি ল্যাকটিক অ্যাসিডটা এটা রাখবো তখন এই এক সমতলে আলোর তল যেটা আছে, আমি ল্যাকটিক অ্যাসিড ছাড়া যখন রাখবো তখন কিন্তু নরমালি সেটা 0 দাগে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে শো করবে, কিন্তু যখন আমি এই সমান বা এই যোগটা রাখবো তখন এটা ডান দিকে কোনো একটা অংশে একটা নির্দিষ্ট কোণ সৃষ্টি করে ডান দিকে একটা কোণটা সৃষ্টি করবে। তার মানে এটাকে বলা হয় ডি ল্যাকটিক অ্যাসিড। যদি ডান দিকে ঘুরাই তখন সেটা হচ্ছে ডান ঘূর্ণি বা ডি ল্যাকটিক অ্যাসিড। এই ডি মানে কিন্তু ডান না, ডি এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ডেক্সট্রো রোটেটরি ল্যাকটিক অ্যাসিড। আর যদি আমি এটা ভিন্ন চেঞ্জ করে আমাদের আরেকটা সমাণু যেটা হবে, সমাণুগুলো সাধারণত আলোক সমাণুগুলো এমন হয় যে এখানে ডানে এবং বামে যে দুটো থাকে তাদের দিকটা শুধু পরিবর্তিত হয়, উপরে এবং নিচে যে দুটো থাকবে সেগুলো কিন্তু ঠিক থাকবে। অর্থাৎ আমি যৌগটা লিখব COOH আর নিচে CH3 ঠিক আছে, কিন্তু এখানে H টা এই পাশে, HO বা OH টা তখন এই পাশে চলে আসবে। তাহলে OH টা বাম পাশে থাকলে সেটা বাম ঘূর্ণি, OH টা ডান পাশে থাকলে সেটা ডান ঘূর্ণি। একটা জিনিস লক্ষ্য করার জিনিস সেটা হচ্ছে, এটা কখনো হয়তো তোমরা শুনছো কিনা জানি না, সেটা হচ্ছে কি সাধারণত আমরা প্রথমেই ডান ঘূর্ণি যে যোগটা লিখব সেটাতে একদম টপ পজিশনে যে গোলকটা হবে তার আণবিক ভর সবচেয়ে বেশি। যেমন দেখো COOH এর আণবিক ভর কার্বন হচ্ছে 12, এখানে 16, তাহলে 16 32 এর 12 40, 40 এর 45, তাহলে এটা আণবিক ভর হচ্ছে 45, আণবিক ভর 45। আর এটা 16 কে 17, এটা 17, এটা 12 আর 3 15। দেখো খেয়াল করে দেখো, আর এটা হচ্ছে অনলি 1, অর্থাৎ যে চারটা চারদিকে পরমাণু বা মূলক যুক্ত থাকবে তাদের মধ্যে যার পারমাণবিক ভর বা আণবিক ভর সবচেয়ে বেশি সেটার উপরে, তারপর ক্লকওয়াইজ আমি ধীরে ধীরে তার পরেরটার সাথে তার চেয়ে কম এবং এই পাশেরটা সবচেয়ে কম, এবং এই যৌগটা হবে ডান ঘূর্ণি যৌগ। আর বাম ঘূর্ণি যৌগের ক্ষেত্রে ওটা মেনটেন করা হচ্ছে না, সুতরাং সেক্ষেত্রে শুধুমাত্র ডানের যে অংশটা ছিল সেটাকে আমি বামে দিব আর বামের অংশটাকে ডানে দিব, তাহলে সেটা হবে বাম ঘূর্ণি, এটা হচ্ছে ডান ঘূর্ণি। তাহলে ডান ঘূর্ণি যৌগের ক্ষেত্রে আমার ওটা খেয়াল করতে হবে যে ডান ঘূর্ণি যৌগটা যখন আমি স্টার্ট করব তাহলে সেটা সবচেয়ে বেশি পারমাণবিক ভর যেটা থাকবে সেটা সবার উপরে, তার ডান পাশে তার চেয়ে কম, তার নিচে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে আস্তে আস্তে পারমাণবিক ভরের পরিমাণটা যত কম হবে সেটাই হবে লাস্টে। সুতরাং এটা হচ্ছে ডান ঘূর্ণি যৌগ, এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, আর এটাই হবে এল ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড এটা দুধে পাওয়া যায়। এখন আমাদের এখানে যদি আমি ডান ঘূর্ণি এবং বাম ঘূর্ণি যৌগের, অর্থাৎ শুধুমাত্র ডান ঘূর্ণি যৌগ যদি আমি এখানে রাখি তাহলে সেটা এক সমতলীয় আলোর তলকে ডান দিকে ঘোরাবে, এবং বাম ঘূর্ণি যৌগটা যখন রাখবো তখন সমান অ্যাঙ্গেলে, মানে আগে ডান ঘূর্ণিতে যত অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে এটা সাধারণত ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে প্লাস 2.24 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করে, আর এখানে সেটা মাইনাস 2.24 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করবে। তাহলে এটা হচ্ছে ডান ঘূর্ণি, এটা হচ্ছে বাম ঘূর্ণি। আর দুইটা যদি সমমোলার মিশ্রণ একসাথে রাখা হয় তখন তাদের মিশ্রণটাকে বলা হয় রেসিনিক মিশ্রণ বলা হয়, রেসিনিক মিশ্রণ। তাহলে আমাদের রেসিনিক মিশ্রণ কিন্তু আলোক নিষ্ক্রিয়। কেন আলোক নিষ্ক্রিয়? কারণ সমমোলার পরিমাণ ডান ঘূর্ণি এবং বাম ঘূর্ণি যৌগ যখন একসাথে মিক্স হবে তখন তারা এক সমতলীয় আলোর তলকে কোনো দিকে ঘুরায় না, কারণ একটা যত ডিগ্রি কোণে ডান ঘূর্ণিটা যত ডিগ্রি কোণে ডান দিকে সরাবে ঠিক বাম ঘূর্ণিটা ঠিক তত ডিগ্রি কোণে বাম দিকে সরিয়ে দুটা পরস্পরকে কাউন্টার ব্যালেন্স বা নিষ্ক্রিয় করে দেয়। সেজন্য রেসিনিক মিশ্রণ বা রেসিমার সাধারণত আলো নিষ্ক্রিয় হয়। তাহলে আমাদের এখানে আবার আরেকটা জিনিস আছে,
এনানসিওয়ান। এনানসিওয়ানটা কি? যে ডান ঘূর্ণি বা বাম ঘূর্ণি যাই হোক না কেন, যারাই এক সমতলে আলোর তলকে যে কোনো কোণে ঘুরায়, সেটা ডান দিকেও ঘুরাইতে পারে বাম দিকেও ঘুরাইতে পারে, তাহলে তাদের প্রত্যেকটাকে বলা হয় এনানসিওয়ান, বা এটাকে অ্যান্টিমার অথবা অ্যান্টিপড বিভিন্ন নামে নামকরণ করা হয়। তাহলে আমাদের মোটামুটি এই আলোক অর্থাৎ আলোক সমানুতা আমরা পেলাম যে আলোক সমাণু কারা হবে। তাই আলোক সমাণুর অন্যতম শর্ত হচ্ছে কাইরাল কার্বন হবে, আর তাদের দুইটা সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। এই যে দেখো এইটা এটার দর্পণ প্রতিবিম্ব, কেননা কারণ এটাকে আমি দর্পণে বা আয়নাতে দেখলে ঠিক এরকমই দেখা যাবে, যেটা বামের অংশটা এটা ডানে দেখা যাবে আর ডানের অংশটা বামে দেখা যাবে, তাহলে তারাই হচ্ছে পরস্পরের আলোক সমাণু। তাহলে আমরা আলোক সমাণু জানলাম। এখানে আরো ছোটখাটো কিছু জিনিস আছে, এগুলো তোমরা বই থেকে মোটামুটি দেখে নিও, না হয় আমরা সবগুলা চ্যাপ্টার সবগুলা টপিকসের মধ্যে যে টপিকসগুলো কিছুটা মানে একটু ডিফিকাল্ট হচ্ছে, হয়তো তোমরা দেখে বুঝতে পারতেছো, সেগুলো নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নিব। তবে আমাদের আগামী ক্লাসটা হবে জৈব যৌগে আমাদের যত বিক্রিয়া আছে, নামীয় বিক্রিয়া যেগুলো আছে, সেগুলোই আমি আগামী ক্লাসে ডিটেইলস আলোচনা করব। একদম শুরু থেকে যত ধরনের জৈব বিক্রিয়া আছে সবগুলো আমি ডিটেইলস আলোচনা করব। সুতরাং আগামী ক্লাসটা অবশ্যই তোমরা ভালো করে খেয়াল করবা, অবজার্ভ করবা। আমরা আজকে এই পর্যন্ত করলাম যে সমানতা। তাহলে সমানতা আমি ইন এ নাটশেল যদি বলি, সংক্ষেপে যদি বলি, সমানতা মূলত দুই ধরনের: গাঠনিক সমানতা, স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা আবার 5 প্রকার: চেইন বা শিকল সমানতা, দ্বিতীয় হচ্ছে অবস্থান সমানতা বা পজিশনাল আইসোমারিজম, তৃতীয় যেটা সেটা হচ্ছে কার্যকরমূলক সমানতা বা ফাংশনাল আইসোমারিজম, চতুর্থ যেটা সেটা হচ্ছে মেটামারিজম, এবং পঞ্চম যেটা সেটা হচ্ছে টটোমারিজম। এই টটোমারিজম সমাণু সাধারণত কিটোন অথবা কোনো কোনো ক্ষেত্রে অ্যাসিটিক এস্টার একটা যৌগ আছে, সেই যৌগের ক্ষেত্রেও কিন্তু আমরা টটোমারিজম সমানতা দেখি। এবং টটোমারিজম সমানতাটাকে গতিশীল কার্যকরমূলক সমাণু বা সাম্যাবস্থার সমাণু বলা হয়। আর এরপরে মেটামারিজম তো বললাম, মেটামারিজম সাধারণত 3 ধরনের যৌগের ক্ষেত্রে দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে তোমার ইথার, কিটোন এবং 2 ডিগ্রি অ্যামিন, এদের ক্ষেত্রে মেটামারিজম দেখা যায়। আর পরবর্তীতে আমাদের স্টেরিও সমানতা যেটা সেটা 2 ধরনের, একটা হচ্ছে জ্যামিতিক বা সিস্টেন্স সমানতা, সেটা সাধারণত 2 ধরনের যৌগের ক্ষেত্রে দেখা যায়। একটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যৌগ অথবা চাক্রিক যৌগ, সাইক্লিক কম্পাউন্ড যেগুলো, সেগুলোর ক্ষেত্রে। আর আমাদের আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম যেটা আছে, সেটা সাধারণত সেই যৌগের ক্ষেত্রে দেখা যায় যাদের মধ্যে কার্বনের সাথে 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকবে, অর্থাৎ যেটাকে কাইরাল কার্বন বলা হয়। অর্থাৎ অবশ্যই কাইরাল কার্বন যুক্ত যৌগ হতে হবে, এবং কাইরাল কার্বন যুক্ত যৌগে যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় তখন সেটা আলোক সমাণু হবে। তাহলে সেটা হচ্ছে আলোক সমানতার অন্যতম শর্ত। আর সিস্টেন্স সমানতা তো বললাম, সেটাকে ডাবল বন্ড অথবা যে চাক্রিক যৌগ যেখানে মুক্ত ঘূর্ণন প্রতিবন্ধকতা থাকবে, তারপর ডাবল বন্ডের কোনো কারণে একই মূলক 2টা যুক্ত থাকতে পারবে না, তাইলে সেটা হচ্ছে সিস্টেন্স বা জ্যামিতিক সমানতা। তাহলে সমানতার উপর আমাদের টোটাল ক্লাস হচ্ছে এই। ওকে, বেস্ট অফ লাক।